ডিনার টেবিলে পিনপতন নীরবতা। সবাই এসে সবেমাত্র খেতে বসেছে। থালা বাসনে টুংটাং শব্দ হচ্ছে। নূর বেগম আর অদ্রিজা সবাইকে খাবার বেড়ে দিতে ব্যস্ত, আর বাকি সবাই খাওয়াতে। নীরবতা ছেদ ঘটিয়ে রায়া উপর থেকে দৌড়ে এসে একটা চেয়ার টেনে বড় ভাইয়ের পাশে বসে পড়ল। চটপটে গলায় আওড়ালো, আমাকে ছাড়াই খেতে বসে গেছো ভাইয়া? ঠিক আছে, এখন আমাকে খাইয়ে দাও তো। রুদ্ধ স্বাভাবিক চোখে বোনের দিকে তাকিয়ে দেখল নূর বেগমের আর মেয়ের আলাদা করে খাবার বেড়ে দিতে হলো না। রুদ্ধ সবেই খেতে শুরু করেছিল, তাই বোন আবদার করতেই নিজের প্লেট থেকে খাবার তুলে বোনের মুখে দিল। এসব চাক্ষুষ করে ঈশানী মজার স্বরে বলে উঠল, আজ আমার একটা বড় ভাইয়া নেই বলে কেউ এভাবে যত্ন করে খাইয়েই দেয় না। কথাটা বলে মুখটা কাদো কাদো করে নিল। রুদ্ধ কিঞ্চিত হেসে বলল, এদিকে আয়, তো কেউ খাইয়ে দিচ্ছে। ঈশানী চোখ তুলে রায়ার পানে তাকিয়ে মেয়েটাকে রাগাতে বলে উঠল, থাক ভাইয়া, নাহলে দেখা যাবে তোমার হাতে খাওয়ার জন্য তোমার আদরের গার্ড আমার গর্দান নিল। রায়া ভ্রু কুচকে চোখ ছোট করে তাকালো আপুর দিকে। গিলে খাওয়া চাহনি নিক্ষেপ করে রাগত্ব স্বরে বলল রায়া, বেশি বেশি বলবা না আপু। আমার আর আমার ভাইয়ের দিকে নজর দিবা না বলে দিলাম। আমার ভাইয়া শুধু আমার, তবে খেতে ইচ্ছে করলে খাও। আমি কিছু বলেছি? কথায় কাজ হয়েছে দেখে ঈশানী জোরে হেসে ফেলল। সেই সাথে সবার মুখেই কিঞ্চিত হাসির রেশ দেখা দিল। রুদ্ধ বোনকে খাওয়ানোর ফাঁকে সবার দিকে তাকিয়ে সবার হাসি মুখখানা দেখে নিল। বাবা মা ফুপি বউ সহ ছোট ছোট ভাই বোন, এই তো তার পরিবার। বলতে গেলে হাসি খুশি একটা পরিবার। প্রকাশ করার ধরন অন্যরকম হলেও এখানকার সবাইকেই সে ভালোবাসে। যখনই সবার হাসি মুখ দেখে নিজের মাঝে শান্তি অনুভব করে। এদের সবার মাঝেই তো তার জীবন নিহিত। যদি এদের কারোর সাথে কখনো কিছু খারাপ ঘটে, বিশেষ করে তার কারণে, তখন সে কি করে মেনে নিবে, কি করে সহ্য করবে আপনজন হারানোর যন্ত্রণা? কথাটা ভাবতেই বোনকে খাইয়ে দিতে থাকা হাতটা যেন কেঁপে উঠল। সেই সাথে বুকের ভেতর কেমন করে উঠল। বারবার মস্তিষ্কের মধ্যে ঘুরপাক খেতে থাকলো পার্টি অফিসে বলা সূর্যের কথাগুলো। রাজনীতির মঞ্চে কারো কোনো বিশ্বাস নেই। ক্ষমতার লোভে মানুষ কতটা নিচে নামতে পারে তা তার থেকে ভালো কেউ বোধহয় জানে না। রুদ্ধ কিছু একটা ভাবলো। বাবার পানে আকস্মাৎ তাকিয়ে নিজের মতামত জাহির করলো, আব্বু, কাল থেকে অফিস আর যেখানে যাও না কেন, সাথে গার্ড নিয়ে চলাফেরা করবে, একা কোথাও যাবে না। ছেলের কথাটা কর্ণগোচর হতেই রাশেদুল সাহেব খাওয়া থামিয়ে চোখ তুলে রুদ্ধর পানে তাকালো। ছেলেটার মুখমণ্ডল নির্লিপ্ত, চুপচাপ বোনকে খাওয়াচ্ছে। কিছুই বুঝলেন না হঠাৎ এমন কথা বলার মানে কি। তিনি তো প্রায়ই গার্ড নিয়ে চলেন। তিনি ছেলের মনে চলা ভয়টা বুঝলেন না হয়তো, তবে নিজের মতো ভেবে নিলেন কদিন পর ইলেকশন আসতে চলেছে, তাই বোধহয় ছেলেটা সবাইকে নিয়ে চিন্তিত। তিনিও একসময় এই রাজনীতিতেই যুক্ত ছিলেন, তাই কি ঘটতে পারে খুব বেশি অজানা নয় রাশেদুল সাহেবের। তিনিও পুনরায় খাওয়াতে মন দিয়ে ছেলের উদ্দেশ্যে বললেন, কথাটা আমাকে না বলে নিজের উপর বর্তাও। গার্ড আমার থেকে বেশি তোমার প্রয়োজন। গার্ড ছাড়া চলবে না। আর নিজের দিকে ধ্যান দিও। রুদ্ধ প্রতি উত্তর দিল না বাবার কথায়, তবে এটা পরিষ্কার বুঝলো কাল রাতের আক্রমণ সম্বন্ধে তার বাবাও অবগত। নিজের শান্তভাব ধরে রেখে মা আর ফুপির উদ্দেশ্যে বলে উঠল, মার ফুপি, তোমরা দুজন বাড়ি থেকে কম বের হবা। কিছু প্রয়োজন হলে আমাকে বলবা, আমি এনে দেব। আর বাইরে গেলে গার্ড বা বাড়ির কাউকে নিয়ে বের হবা, মনে থাকে যেন। এবার সবাই কিছুটা আশ্চর্য হয়ে তাকালো রুদ্ধের পানে। সেই তাকানো আমলে নিল না রুদ্ধ। নিজের মতো বোনকে খাওয়াতে খাওয়াতে বলে উঠল, আর এসো, বাড়ির গাড়ি ছেড়ে ভার্সিটি যাবে না। আমি নাসিমকে বলে দেবো, ও যেন তোকে আর দিহানকে দিয়ে নিয়ে আসে, মনে থাকবে। শেষে প্রশ্নবোধক চিহ্ন লাগিয়ে দিয়ে বড় বোনের পানে এক ঝলক তাকালো জবাব পাওয়ার আশায়। এদিকে নাসিমের নাম শুনতেই ঈশানীর খাওয়া বন্ধ হয়ে এলো। যেন এক মুহূর্তের জন্য থমকে গেছে মেয়েটা। বুকের ভিতর আনচান ভাব শুরু হলো, কিন্তু বড় ভাই তার দিকে তাকিয়ে আছে বুঝতে পেরে মুখে আলতো হাসি ফুটিয়ে তড়িঘড়ি মাথা নেড়ে জবাব দিল। মনে থাকবে ভাইয়া। জবাব পেয়ে রুদ্ধ চোখ সরিয়ে নিল। ঈশানী স্বস্তি পেল এতে। রুদ্ধ পুনরায় আওড়ালো, আর রৌনক,
তুই রোজ যাওয়ার সময় বার্ডকে ওর কলেজে নামিয়ে দিয়ে যাবি। এই কথার যেন কোনো নড়চড় না হয়। বড় ভাইয়ের কথা শুনে রায়া চটজলদি অসম্মতি জানিয়ে বলে উঠল, আমি একা যাব ভাইয়া, ছোট ভাইয়ের সাথে যাব না। ও শুধু আমার পিছে লাগে, শুধু আমাকে রাগিয়ে দেয়। বলে মুখটা গোমরা করে নিল রায়া। রুদ্ধ বাহাত বাড়িয়ে বোনের মুখে লেগে থাকা সামান্য এঁঠো মুছে দিল। শান্ত চোখে তাকিয়ে ছোট্ট করে বলল, আমি বলে দেব, ওদের পিছে লাগবে না, রাগিয়ে দেবে না, চলবে? রায়া যেন বড় ভাইয়ের কথায় আশ্বাস পেল। দ্রুত হ্যাঁ বোধক মাথা নাড়ল। কিন্তু এত সব কিছুর মাঝে রোনাকের কোনো সারা শব্দ পাওয়া গেল না। রুদ্ধ বোনের পাশে বসা ছোট ভাইয়ের দিকে তাকালো তীক্ষ্ণ নজরে। রোনাক নিচের দিকেই তাকিয়ে আছে, হাত দিয়ে শুধু খাবার নাড়াচাড়া করে চলেছে। এখনও বোধ হয় মুখে কিছু তোলেনি। তার বলা কথা আদৌ কিছু শুনেছে তো এই ছেলেটা? দেখে তো মনে হয় না। এত শান্ত কেন ছেলেটা, যে রায়ার কথা শুনেও কোনো জবাব দিল না? কিছু ঘটেছে। রুদ্ধ গম্ভীর গলায় ডেকে উঠল। রৌনক, এবারে যেন শব্দটা মস্তিষ্ক ভেদ করলো। রোনাকের মাথা তুলে ততষ্ট হয়ে আওড়ালো, কিছু বলেছিস ভাইয়া? রুদ্ধ নজর আরো তীক্ষ্ণ হলো। একই স্বরে শুধালো, এতক্ষণ কি বলেছে শুনিসনি? মন কোথায় থাকে তোর? রুদ্ধর পাশাপাশি বাকি সবাই তাকালো রোনাকের পানে। সবার দৃষ্টি দেখে রোনাক কেমন যেন ঘাবড়ে গেল। সে কোন ভাবনায় ছিল যে ভাই কিছু বলেছে আর সে শুনতেই পায়নি? রোনাক কিছুটা হাসার চেষ্টা করে দ্রুত বলল, সরি ভাইয়া, কি বলেছিলিস আবার বল প্লিজ। বলেছি কাল থেকে মেঘকে তুই যাওয়ার পথে কলেজে ছেড়ে যাবি, আর একদম মেয়েটার পিছে লাগবে না। রোনাক এক বাক্যে মেনে নিয়ে বলে উঠল। ওকে ভাইয়া। মায়ের পানে তাকিয়ে বলল, আমি খাবো না, খাবারটা তুলে রাখো মা। বলেই উঠে দাঁড়ালো রোনাক। ব্যস্ত পায়ে ডাইনিং থেকে বেরিয়ে সেখান থেকে চলে গেল, যেন নিজেকে আড়াল করতে চাইছে। এদিকে বাকি সবাই অবাক নেত্রে রোনাকের যাওয়ার পানে তাকিয়ে। কেউ কিছুই বুঝলো না কি হয়েছে ছেলেটা। রায়াও অবাক হলো। ছোট ভাইয়া আজ এত সহজে মেনে নিল, কিন্তু তার তো ছোট ভাইয়ার এত শান্ত ভাব পছন্দ হলো না। দুজনের মিষ্টি ঝগড়াতেই পারফেক্ট, তাহলে এক বাক্যে মেনে কেন নিল? ডাইনিংয়ে যেন পুনরায় শান্ত ভাব বিরাজ করলো। সবাই পুনরায় খাওয়াতে ধ্যান দিল। পরিবেশটাকে পুনরায় চটপটে করে তুলতে নূর বেগম মজার স্বরে ছেলের উদ্দেশ্যে বললেন, সবার কথা তো বললি, তা এটা তো বললি না আরু মা কার সাথে যাবে? আরুর জন্য নতুন ড্রাইভার ঠিক করব নাকি? এক মুহূর্তে ডাইনিংয়ের আবহ পরিবর্তন হয়ে উঠল। সবার মুখের কোণে চাপা হাসির দেখা দিল। শাশুড়ি মায়ের কথায় অদ্রিজা ভারী লজ্জা পেল। সে তো এতক্ষণ স্বামীর হঠাৎ বলা সাবধান বাণী দেওয়ার পেছনে থাকা কারণ অনুধাবন করার চেষ্টায় ছিল। আর দেবরকেও কেমন অন্যরকম মনে হচ্ছে সেই নিয়েই ভাবছিল। তার মাঝে শাশুড়ির এমন একটা প্রশ্ন। অদ্রিজা লজ্জায় চোখ আড়াল করার চেষ্টা করলো। রুদ্ধ তাকিয়ে দেখলো বইয়ের সুপ্ত লজ্জা। সে থাকতে বইয়ের জন্য অন্য ড্রাইভার লাগবে? কখনো না। মায়ের প্রশ্নের জবাব দিতে স্বাভাবিক স্বরে আওড়ালো, তার জন্য তোমার ছেলে আছে তো? তোমার আরও মায়ের ব্যাপার, তোমার ছেলে বুঝে নেবে, বুঝেছ? পড়ার টেবিলে বসে বই পড়ায় নিমগ্ন হয়ে আছে অদ্রিজা। রুদ্ধ বিছানায় আতশোয়া হয়ে বসে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে। রুদ্ধ কাজ করার ফাঁকে ফাঁকে একবার বউকে দেখছে তো একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখছে। সময় তখন 11:24। ছেলেটার বোধহয় ভালো লাগছে না এইভাবে বউকে ছেড়ে কাজ করতে, কিন্তু কাজ করার প্রয়োজন। তাছাড়া বইয়ের পড়া আছে বিধায় নিশ্চুপ আছে। অদ্রিজারও বোধহয় পড়াশোনায় মন বসছে না। মস্তিষ্ক জুড়ে কিছু প্রশ্নেরা ঘুরে বেড়াচ্ছে। তার জবাব জানার জন্য মন উতলা হয়ে উঠেছে। অদ্রিজা ভাবনা চেপে না রেখে চেয়ার সমেত ঘুরে স্বামীর পানে তাকালো। কোনো কথা ব্যতীত প্রশ্ন করে উঠল, আপনি হঠাৎ করে সবাইকে এত সাবধানে থাকতে বললেন কেন? হঠাৎ প্রশ্নে রুদ্ধর চোখ উঁচিয়ে তাকালো। বউয়ের প্রশ্ন শুনেও তার মাঝে তেমন ভাবান্তর দেখা গেল না। স্বাভাবিক স্বরে জবাব দিল, কোনো কারণ ছাড়াই। বড় ছেলে হিসেবে সবার জন্য চিন্তা করা উচিত, তাই না? বলো। অদ্রিজা হতাশ হলো। আগে মনে হতো লোকটাকে কিছু জিজ্ঞেস করলেই সহজেই সত্যি কথা বলে দেয়, কিন্তু এখন মনে হয় লোকটা এমনভাবে কথা বলে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তা বোঝা দেয়।
কিছু হলেও লোকটা নিশ্চয়ই তাকে বলবে না। তার প্রশ্ন করাও ঠিক হয়নি। স্বামীর প্রতি অভিমান হলো কিনা জানে না, তবে নিজের প্রতি বিরক্ত ঠিকই হলো। পুনরায় ঘুরে বইয়ের দিকে চোখ নিবিষ্ট করলো। বউকে আর কোনো প্রশ্ন করতে না দেখে রুদ্ধ স্বস্তি নিয়ে কাজে মন বসাতে চাইল। অদ্রিজা বই পড়ার ইচ্ছে পোষণ করলেও পড়তে সক্ষম হলো না। ইচ্ছেই হলো না। স্বামীকে কোনো প্রশ্ন করে তো লাভ নেই, কিন্তু বোরিংনেস কাটাতে স্বামীর সাথে কিছুটা মজা তো করাই যায়। মনে পড়ল সকালে স্বামীর বলা একটা কথা, তখন অতটা ধ্যান দেয়নি, কিন্তু এখন আবার জানতে ইচ্ছে হলো। পুনরায় স্বামীর দিকে ঘুরে কোমল স্বরে প্রশ্ন করলো। আপনার বয়স কত নেতা সাহেব? এই প্রথম বোধ হয় অদ্রিজা রুদ্ধকে নেতা সাহেব বলে ডাকলো, কিন্তু রুদ্ধ সে ডাক আমলে না নিয়ে বইয়ের প্রশ্ন শুনেই ভ্রু কুঁচকালো। এই মেয়ে হঠাৎ তার বয়স নিয়ে বলল কেন? তবে নিজেও স্বাভাবিক কণ্ঠে প্রতি উত্তর দিল। অনলি 34 ওয়াইফি। সকালে কথাটা ধ্যান না দিলেও এখন যেন অদ্রিজার চোখ কোটর থেকে বেরিয়ে আসার চেষ্টা করলো। বড় বড় চোখ করে হা হয়ে তাকিয়ে রইল। বউকে এমন করে তাকাতে দেখে রুদ্ধ যেন খানিকটা ঘাবড়ে গেল। বয়স কমাতে নাকি ভুল শুধরাতে গলা খাকারি দিয়ে বলল, এখনো 33 চলে, তবে আর কয়েকদিন বাদে 34 বাদ দিব। হঠাৎ এই প্রশ্ন কেন? পুনরায় স্বামীর কণ্ঠস্বর পেয়ে অদ্রিজা নিজের মুখমণ্ডল স্বাভাবিক করে নিল। সহজভাবেই বলে উঠল, না, এমনি। আপনাকে দেখে কখনো মনে হয়নি আপনার বয়স এত। মেয়েটা কি তার বয়স জানতো না? এখন জেনে কি খারাপ লাগছে তার? তার বয়স কি সত্যিই বেশি হয়ে গেছে নাকি? বউয়ের মুখ দেখে মনে হচ্ছে মেয়েটা এত বয়সী লোক পছন্দ করে না। হঠাৎ করেই যেন রুদ্ধর ভেতরটা ছটপট করে উঠল। চটজলদি ল্যাপটপ বন্ধ করে পাশে রেখে দিল। বিছানা থেকে নামতে নামতে ফের শুধালো, বয়স কি একটু বেশি হয়ে গেছে বাকি? বয়স শুনে ভাবছো তোমার জামাই বুড়ো হয়ে গেছে, এমন কিছু? অদ্রিজা তীক্ষ্ণ চোখে তাকিয়ে স্বামীর কর্মকাণ্ড বোঝার চেষ্টা করলো। যখনই বুঝলো স্বামী চিন্তিত হয়ে পড়েছে নিজের বয়স নিয়ে, তখনই মুখে চাপা হাসি ফুটল। সন্ধ্যায় দুই ভাই বোন মিলে তাকে নিয়ে বেশ মজা নিয়েছিল। এখন তার পালা। কথাটা ভেবে মুখে আধার ভাব ফুটিয়ে তুলল। অবাক হওয়ার ভান করে কিছুটা মন খারাপের স্বর বানিয়ে বলল, ও মাই আল্লাহ, আপনি এত বুড়ো, আগে বলেননি কেন? এখন আমি বান্ধবী সমাজে মুখ দেখাবো কি করে? সবাই জানলে আমাকে নিয়ে তো মজা উড়াবে, বলবে আরও শেষে কিনা একটা সুগার ড্যাডি বিয়ে করলি। হাউ শেমলেস ব্যাপার। শেষে এই ছিল আমার কপালে। বলেই অদ্রিজা মুখটা ঘুরিয়ে নিল। স্বামীর প্রতিক্রিয়া দেখার ইচ্ছে হলো, কিন্তু হাসি আড়াল করার কারণে তা আর সক্ষম হলো না। বউয়ের কথা শুনে রুদ্ধ যেন এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। ততক্ষণে সে বউয়ের অনেকটা নিকটে চলে এসেছে। পাশ থেকে বউয়ের মুখের দিকে ভালো করে তাকাতেই চতুর রুদ্ধ বুঝতে সক্ষম হলো মেয়েটা মজা করছে, হাসছে মেয়েটা। রুদ্ধ যেন স্বস্তি পেল। ভয় কেটে গিয়ে এক মুহূর্তে মন খুশিতে নেচে উঠল। এই কারণে মেয়েটা তার সাথে মজা করছে, তার মানে মেয়েটা আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। রুদ্ধ আরও দু পা এগিয়ে বউয়ের শরীর ঘেঁষে দাঁড়ালো। নিজ হাত বাড়িয়ে বউয়ের মেলে রাখা বইটা বন্ধ করে দিয়ে মেয়েটাকে টেনে দাঁড় করালো। বউয়ের কোমর আঁকড়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। এক হাতে এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে দিতেই শান্ত স্বরে শুধালো, কি বলছিলেন এতক্ষণ? আবার বলুন তো। স্বামীর কাজে অদ্রিজার হাসি নিভে গেল। এই লোক কাজ ছেড়ে কাছে কেন এসেছে? কি চলছে লোকটার মাথায়? তবুও প্রশ্ন করার হেতু সাহস জুগিয়ে একই জবাব দিতে চাইল। বলেছি এটাই যে আপনি একটা বাক্যটা শেষ করার পূর্বেই অদ্রিজা ব্যথায় সূচক শব্দ করে উঠল। রুদ্ধ এখনো নিচু হয়ে বউয়ের গলায় মুখ গুজে আছে। সবেমাত্র কামড় বসানোর জায়গা জুড়ে ছোট্ট ছোট্ট চুমু খেলো। পরক্ষণে মুখ কিঞ্চিত উঁচিয়ে বউয়ের কানের কাছে নিল। কানের লতিতে অধর মিশিয়ে হাসকি স্বরে আওড়ালো রুদ্ধ, কাজ করার সামর্থ্য যদি হয় 18+, তাহলে বয়স 34 হোক কিংবা 44, তাতে কি ফারাক পড়ে সুইটহার্ট? কর্ণে এমন স্পর্শ আর এমন ভয়েস শুনে অদ্রিজার শির দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে গেল। সে তো শুধু মজা করতে চেয়েছিল, কিন্তু এই লোক কী শুরু করেছে? ঠেলে সরাতে চাইল রুদ্ধকে, কিন্তু রুদ্ধ আরও শক্ত বন্ধনে আবদ্ধ করে নিল বউকে। মুখের পানে তাকিয়ে নেশালো কণ্ঠে শুধালো, জানোই তো তোমার স্বামীর স্ট্রেংথ কতখানি। বিশেষ না হলে চলো প্রমাণ দেখাই।
অদ্রিজা ছোটার জন্য ছটপট করলো, লজ্জায় চোখ তুলে তাকাতে পারল না। বউয়ের অবস্থা বুঝে রুদ্ধ বাঁকা হাসলো। অদ্রিজা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে ঘাবড়ানোর স্বরে বলল। ছি, কী সব বলছেন, ছাড়ুন আমায়। রুদ্ধ হাসি প্রসারিত করে মজার স্বরে বলল। ছি, এর কি হলো? এই বউনেতি মনে কিছু ভাবছে না তো? আমি তো শুধু তোমাকে কোলে করে রুম ঘুরিয়ে দেখাতে চাইছিলাম, যাতে তুমি তোমার স্বামীর শক্তি উপলব্ধি করতে পারো। অদ্রিজা আহামক বনে গেল। কি ধুরন্ধর এই লোক! নিশ্চিত এখন কথা ঘুরিয়ে নিচ্ছে, খালি তাকে লজ্জায় ফেলার ধান্দা। নিজে ছটপট কমিয়ে দিল, স্থির দাঁড়িয়ে শান্ত স্বরে বলল। ঠিক আছে, আমারই বোঝার ভুল, ছাড়ুন এখন আমাকে। এত রাতে বউকে ছেড়ে দিলে ধরবো কাকে বেগম? প্রশ্ন করে বউকে এক ঝটকায় কোলে তুলে নিল, এগিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল। অদ্রিজাকে কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত গিয়ে লাইট অফ করে একটা জিরো বাল্ব চালিয়ে রেখে নিজেও বিছানায় উঠে এলো। নিজের স্থান দিল বউয়ের শায়িত শরীরের উপরে। মেয়েটার গলায় মুখ গুজে দিয়ে জোরে একটা শ্বাস টানলো। ছোট ছোট ভেজা স্পর্শ আঁকতে শুরু করলো মেয়েটার গলা আর কাঁধ জুড়ে। অদ্রিজা স্বামীর স্পর্শ পেয়ে দিশেহারা হয়ে উঠল। বাধা দিতে চাইল, আবার কি মনে করে দিল না, কিন্তু মেয়েটার নড়চড় কমল না। রুদ্ধ মুখ উঁচিয়ে তাকালো, বউয়ের কপালে একটা চুমু খেয়ে চোখে চোখ রেখে বউকে আরও কিছুটা লজ্জা দিতে গভীর স্বরে আওড়ালো। স্বামী যখন আদর করে তখন এত নড়াচড়া করতে নেই পাখি, নীরব থেকে রেসপন্স করতে হয়, নাহলে ফিল পাওয়া যায় না, বুঝছো না? ব্যালকনিতে দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে গগন পানে তাকিয়ে আছে রোনাক। নিজের অনুভূতি নিজেও বুঝছে না। জীবনে প্রথম যখন কাউকে ভালোবেসে ফেললো, তখন সে মেয়েটাই তাকে প্রত্যাখ্যান করে দিল। কিন্তু যে কারণ দেখিয়ে মেয়েটা তাকে প্রত্যাখ্যান করলো, সেই কারণটা ভেবে তার কষ্টটা যেন বেশি উপলব্ধি হচ্ছে। সত্যিই সে খুব বড় ভুল করেছে বুঝি। নিজের বোনেদের সম্মুখে হোক কিংবা আড়ালে কঠোর নিরাপত্তায় রাখে। বোনদের দিকে কারো কুদৃষ্টি তো দূরে থাক, আজ পর্যন্ত কারোর একটা বাজে মন্তব্য করার সুযোগ হয়নি, তাই এটা কখনো উপলব্ধিও করেনি। কোনো মেয়ের দিকে কুদৃষ্টি দিলেই সেই মেয়ে কতখানি কষ্ট হয় এমন তো নয় সে মেয়েদের সম্মান করে না, কিন্তু এটাও সত্যি ভাবিকে অমন একটা কথা বলার পরেও তার মাঝে অপরাধবোধ সৃষ্টি হয়নি, যা আজ মেয়েটার কথার কারণে হয়েছে। আজ মনে হচ্ছে বড্ড ভুল করেছে সে। মনের ভেতর কেমন তোলপাড় শুরু হলো। এতদিন মেয়েটাকে ভেবে আনচান লাগতো, কিন্তু আজ মেয়েটা তার সত্যিই কোনোদিনও হবে না। একটা ভুলের শাস্তি এত কঠিন নিশ্চয়ই হতে পারে না। রুমের ভিতর আর মন টিকল না, কেমন শ্বাসরুদ্ধকর লাগছে। কী করবে ভেবে না পেয়ে রুমের ব্যালকনি থেকে এসে রুম পেরিয়ে ভাইয়ের রুমের দিকে অগ্রসর হলো। এগিয়ে এসে বন্ধ দরজার উপরে খটখট শব্দ করে ডেকে উঠল। ভাইয়া। বউকে আদরে মত্ত থাকা রুদ্ধ বোধ হয় বিরক্ত হলো ভাইয়ের ডাক পেয়ে। মনে মনে ভেবেছিল ভাই বোধ হয় আজ তার শরণাপন্ন হবে। ভাবনা সত্য হলো, কিন্তু ভাইটাকে এমন মুহূর্তেই আসতে হলো। অদ্রিজা ছোট চোখে তাকালো স্বামীর পানে, তার অবস্থা ঠিক একটা ঠাওর করা গেল না। শান্ত কণ্ঠে স্বামীর উদ্দেশ্যে বলল। ভাইয়া কেন ডাকছে, শুনে আসুন। রুদ্ধ জবাববিহীন বউকে ছেড়ে উঠে এলো। দরজা অর্ধেক খুলে উকি দিয়ে ভাইয়ের উদ্দেশ্যে শুধালো। কি যে এত রাতে? বলেছি না রাত বেরোতে এসে ডাকাটা কি করবি না? রোনাক বুঝলো এখানে আসা ঠিক হয়নি। যতই হোক রুমে তার ভাবি থাকে, ভুল করেছে বুঝেও ভাইয়ের উদ্দেশ্যে অনুরোধের স্বরে বলল। বসে কথা বলতে পারবি? না, তোর ভাবি আমার অপেক্ষায়। কথাটা শেষ করেই মুখের ওপর দরজা আটকে দিল রুদ্ধ। রোনাক আহাম্মকের মতো সেখানে দাঁড়িয়ে রইল। এর জন্যই বোধ হয় বলে, কষ্টের সময় ভাই বলো আর বন্ধু বলো কেউই পাশে থাকে না। রোনাক একটা দীর্ঘশ্বাস ফেলল। রুমে ফিরে যেতে ইচ্ছে হলো না। একা একাই ছাদের দিকে পা বাড়ালো। পকেট থেকে ফোনটা বের করে অতি পরিচিত একটা নাম্বারে কল লাগালো। রুদ্ধকে এত দ্রুত ফিরে আসতে দেখে অবাক হলো অদ্রিজা। এতক্ষণে সেও উঠে বসেছে। স্বামীর উদ্দেশ্যে কৌতূহল নিয়ে শুধালো। কি বলো ভাইয়া, ভাইয়ার কিছু হয়েছে? খাবার টেবিলে খুব বিষণ্ণ দেখাচ্ছিল। এই বিষয় তো সেও খেয়াল করেছে, বুঝতে পারছে ভাইয়ের কিছু একটা হয়েছে, কিন্তু কি ঘটেছে পুরোপুরি নিশ্চিত নয়। তবে বউয়ের প্রশ্নে সঠিক জবাব দিল না। বিছানার দিকে এগিয়ে এসে জবাব দিল। কিছু না। উঠেছো কেন? চলো ঘুমাবে দ্রুত। বলেই নিজে বিছানায় শুয়ে পড়ল। তারপর মেয়েটাকে টেনে নিয়ে নিজের বুকের ওপর জায়গা দিল।
এবার আর বউকে জ্বালাতন করলো না, বরং বউয়ের কেশের ভেতর দিয়ে সুন্দর করে হাত বুলিয়ে দিল যাতে মেয়েটা দ্রুত ঘুমিয়ে যায়। স্বামীর যত্নবান কাজে অদ্রিজাও চুপটি করে মিশে রইল স্বামীর বক্ষ মাঝে। নিশ্চিন্তে আঁখি দুটো মুদে নিল মেয়েটা। 2 রুম বিশিষ্ট ছোট্ট একটা ফ্ল্যাট, অবশ্য সাথে একটা কিচেন রুম, রুমের সাথে অ্যাটাচ বাথরুম, ব্যালকনি দুটোই আছে। বিল্ডিংয়ের 5 তলার উপরে ফ্ল্যাটটি অবস্থিত। একজন মানুষ স্বাচ্ছন্দ্যে বাস করার জন্য যথেষ্ট। ফ্ল্যাটটিতে বাস করে একটা মাত্র পুরুষ। নাসিমের ঘর বলতে এই ফ্ল্যাটটাই। একাকী দিন যাপন করে এখানে। সুখে কাটে নাকি দুঃখে কাটে তা কেবল সেই জানে। তবে কখনো ছেলেটাকে দুঃখী দেখা যায় না। সবার সাথেই হেসে খেলে কথা বলে। অনেকে মনে করে ছেলেটা নিতান্তই ভদ্র। আরও এমপির সাথে চলাচল দেখে ফ্ল্যাটের অন্যদের কাছেও সে ভীষণ প্রিয়। নাসিম মনে করে এটাই তার জীবনের সুখ, যে সবাই তাকে পছন্দ করে। তার খারাপটুকু তো শুধু একটা মাত্র মেয়ের কাছে গিয়েই শেষ হয়। হঠাৎ করে আজ যেন মেয়েটার কথা স্মরণে এলো। হঠাৎ করে নয়, বরং মাঝে মাঝেই স্মরণ হয়। বেশি ভাবল না নাসিম। একটা দীর্ঘশ্বাস ফেলেই সমস্ত ভাবনা দূরীভূত করে একটা প্লেটে খাবার বেড়ে ছোট্ট টেবিলটাতেই বসলো। ভাইকে পাঠিয়ে অফিসের অনেক কাজ সেরে একটু আগেই ফিরেছে সে। সময় পেলে নিজেই রান্না করে। তবে আজ আসার সময় খাবার কিনেই এনেছিল। ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে খেতে এসেছে। সবেমাত্র 1 লোকমা মুখে খাবার তুলবে, কিন্তু এটা যেন কারোর সহ্য হলো না। তার ফোনটা শব্দ করে বেজে উঠল। নাসিম বিরক্ত হয়ে উঠে রুম থেকে ফোনটা এনে দেখলো রোনাকের কল এসেছে। এত রাতে এই ছেলে কল কেন করেছে? এবারও বেশি না ভেবে ফোনটা রিসিভ করে কানে তুলে শুধালো, এত রাতে কি চাই আমার কাছে? রোনাক তখন সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। বড় ভাইয়ার মতো নাসিমের মুখেও একই প্রশ্ন শুনে হতচকিত হয়ে গেল। ভাইয়ের মুখের ওপর কথা বলতে না পারলেও নাসিমকে গম্ভীর স্বরে বলল, এই মুহূর্তে আমাদের বাড়ি আসবি, নাহলে তোকে কালই চাকরি থেকে আউট করবো, মনে রাখিস। নাসিমের ভ্রু কুঁচকে এলো। যার আন্ডারে কাজ করে সেও কখনো এমন ভয় দেখায় না তাকে। তাহলে এ কোন খ্যাতির মূলা? নিজেও জেদ দেখিয়ে বলল, ওসব ভয় আমাকে দেখিও না। তুমি আমার বস নও, আর আমি এখন কোথাও যেতে পারবো না। ফোন রাখো। রোনাক যেন অসহায় বোধ করলো। কেউ তার পরিস্থিতি বুঝছে না। কি করবে সে? ধমকে কথা বলা ছেলেটাকে এবারের মতো অনুরোধের স্বরে বলে উঠল, আয় না ভাইয়া, ভালো লাগছে না কিছু। নাসিম এবার খানিকটা অবাক হলো। স্বর শুনে মনে হলো ছেলেটার মন ভালো নেই। কোনো জবাব না দিয়েই ফোনটা রেখে দিল। পুনরায় ফিরে এসে বেড়ে রাখা খাবারগুলো তুলে রাখলো। রাতের খাবারটুকু না খেয়ে ছোট ভাইয়ের একটা ডাকেই ছুটে চলল মেঘমহলের উদ্দেশ্যে। কিন্তু যাওয়ার পথে নিজের কর্তব্যটুকু যেন ভুলল না। ছেলেটা দুঃখ বিলাস তো একটা জিনিসের সাথেই হয়, তা নিতে মোটেও ভুল করলো না। দুজনের দা কুমড়ার মতো সম্পর্ক হলেও কে কখন কিসে খুশি হবে তা যেন খুব করে জানা দুজনেরই। নাসিমের ফ্ল্যাট গুলশান 2-এর পার্টি অফিসের অনেকটা কাছাকাছি। সেখান থেকে মেঘমহলে আসতে খুব বেশি দেরি হলো না। দরজায় নক করতেই এক মেইড এসে দরজা খুলে দিলেন। নাসিমকে দেখে সম্মান জানিয়ে চলে গেলেন তিনি। নাসিম হলরুম পেরিয়ে সিঁড়ির প্রান্তে আসতেই পা দুটো স্থির হয়ে এলো। শত্রুরূপী মেয়েটাকে দেখে। ঈশানী এসেছিল ঘুমানোর পূর্বে নিচে পানি নিতে। বোতলে পানি নিয়ে রুমে ফেরার উদ্দেশ্যে সিঁড়ি পর্যন্ত আসতেই সম্মুখীন হলো প্রিয় থেকেও প্রিয় শত্রুর। তারা শত্রুই তো বটে। দেখা বা কথা হলেই তো দুজনের মাঝে শুধু মন কষাকষিই চলে। এই বান্দা রাতের বেলায় এখানে কেন? হাতে একটা ব্যাগ ঝোলানো। কি আছে ওই ব্যাগে? প্রশ্ন জাগলেও প্রকাশ করলো না। ছেলেটা আজকাল এ বাড়িতে আসে না বিধায় ঈশানীর মনে যেন চাপা অভিমান জন্মেছে। সেও ঠিক করেছে আর এই ছেলেটার কথা ভাববে না। সামনে দেখলেও কোনো কথা বলবে না। তাই আজ নাসিমকে দেখেও না দেখার ভান করলো। পাশ কাটিয়ে চলে যেতে নিল। ঈশানীকে কোনো কথাবিহীন যেতে দেখে নাসিমের আশ্চর্যের শেষ রইল না। কিন্তু মেয়েটার কথা না বলে চলে যাওয়াটা কেন জানি নাসিমের পছন্দ হলো না। ডাকবে না ডাকবে করেও ঠিক ওই মেয়েটাকে পিছু ডেকে উঠল। এই মেয়ে শুনছেন? ঈশানীর চলমান পা দুটো স্থির হলো। এই লোক তো সেদে তার সাথে কথা বলে না, তাহলে আজ পথ রোধ করলো কেন? ঘুরে তাকিয়ে মুখমণ্ডল স্বাভাবিক রেখে অনেকটা ভাবের সহিত শুধালো, আপনি কি আমাকে কিছু বলেছেন ভাইয়ার অ্যাসিস্ট্যান্ট? অদ্ভুত সম্বোধন আমলে নিল না নাসিম। ডেকে তো উঠল, কিন্তু এখন কি বলবে?
গলা খাকারি দিয়ে নিজেও স্বাভাবিক থেকেই জবাব দিল। এখানে তো আপনি ছাড়া কেউ নেই, তার মানে আপনাকে ডাকছে। ঈশানী তারা দেখিয়ে বলল, তা বলুন কি বলবেন? এই মেয়ের এত তাড়া কিসের? তাকে দেখলেই তো ইনিয়ে বিনিয়ে তার নিকট আসে। তাহলে আজ কি হলো, কি বলবে এখন বুঝতে না পেরে আদেশ স্বরূপ বলে উঠল। আমার জন্য 1 কাপ কফি করে আনুন তো মিস। ঈশানী অদ্ভুত নজরে তাকালো, সিঁড়ি থেকে এক পা নেমে নাসিমের মুখোমুখি দাঁড়ালো, নাক মুখ কুচকে কটাক্ষের স্বরে শুধালো, আমাকে কি আপনার বউ মনে হয় যেভাবে অর্ডার দিচ্ছেন? নাসিম যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। বউ শব্দটা যেন কানের ভিতর বেজে চলল অবিরত। এখানে দাঁড়িয়ে আর কথা বলার ইচ্ছে হলো না, কিন্তু মেয়েটাকে জবাব দিতেও ভুলল না। মেয়েটাকে পাশ কাটিয়ে উপরের দিকে যেতে যেতে তাচ্ছিল্য করে বলে গেল, আপনাকে আমার এবারে চাকরানি মনে হয়, তাই বলেছিলাম। সরি, আমিও ভুলে গেছিলাম যে আমি যার তার হাতের চা খাই না। সময়ের সাথেই নাসিমের মুখখানা আর দেখা গেল না। ঈশানীর অধর কোণে তাচ্ছিল্যের হাসি লিপটে। সে জানতো এমনই জবাব আসবে, তবুও কি এক মুহূর্তের জন্য মনে আশা জেগেছিল যে ছেলেটা বলুক, আপনি আমার বউ নন, কিন্তু বউ করতে সমস্যা নেই। ঈশানীর আঁখি দুটো ছলছল করে উঠল। সেও কী সব ভাবে, এসব তার জন্য ভাবাই সার। বাস্তবে আর পাচ্ছে কই, নিজেও আর সেখানে দাঁড়ালো না, চিল্লিয়ে রাগের কষ্টের বহিঃপ্রকাশও ঘটালো না। চোখের কোণে জমাকৃত অশ্রু এক আঙ্গুলের সাহায্যে মুছে নিয়ে নিজের রুমের দিকে অগ্রসর হলো মেয়েটা। ছাদের প্রান্তে পা ঝুলিয়ে বসে আছে রৌনক। শীতল বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে শরীর মন। আকাশে তেমন তারার দেখা মিলছে না, চাঁদটাও থেকে থেকে ঢেকে যাচ্ছে। আকাশের গায়েও মেঘ জমেছে বোধহয় ঠিক তার মতো। অনুশোচনায় দগ্ধ হওয়া মন যেন মেঘমেদুর আকাশ দেখে আরও ভারাক্রান্ত হয়ে উঠল। নাসিম কল কেটে দেওয়ার পর থেকে এখানে এসে একা একা বসেই রাত্রিবিলাসে মগ্ন হয়েছে। থেকে থেকে ভেতর থেকে একটা হতাশ নিঃশ্বাস বেরিয়ে আসছে। পাশে কারো বসার শব্দ পেয়েও ঘুরে তাকিয়ে দেখল না রৌনক, কেবল মুখে উচ্চারণ করলো, ভালো তো আমি তোকেও কখনো বাসিনি, তবু একবার ডাকতেই কেন চলে আসিস? তোরা সবাই এত ভালো মানুষ কেন? এত ভালো মানুষের ভিড়ে নিজেকে কেমন বেখাপ্পা লাগছে। ছেলেটার কণ্ঠস্বর নরম, কিন্তু ছাদের মাঝে লুকিয়ে থাকা কষ্টগুলো যেন অনুধাবন করতে সক্ষম হলো নাসিম। নিজের সাথে নিয়ে আসা ব্যাগটা রাখলো পাশে। রৌনকের মতো নিজেও দূর আকাশে তাকিয়ে সহাস্য মুখে জবাব দিল, তোমার আজাইরা ভালোবাসা আমার কোনো প্রয়োজন নেই। ভালো আমার কেউ নয়, সবার মাঝেই কোনো না কোনো কমতি আছে। এসেছি কারণ মনে হলো এই মুহূর্তে তুমি নিজেকে একা মনে করছো। এই একা থাকার কষ্টটা আমার থেকে ভালো কে জানে বলো? সর্বোপরি তুমি আমার ভাই হও, আসতে তো হতোই। কথার পিঠে রৌনক বলে উঠল, নিজের মা বাবাকে কখনো খুঁজে পেতে ইচ্ছে করে না তোর? কখনো ইচ্ছে হয় না এই একাকিত্ব ঘোচাতে?